স্যার, বিয়ে করবেন আমায়? একাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্রী তানহার মুখে কথাটি শুনে হতভম্ব হয়ে গেলাম আমি। আশেপাশে তাকিয়ে দেখে নিলাম কেউ শুনে ফেললো কিনা ওর কথাটি। না, কেউ নেই এদিকে। বললাম, কি বলছো এসব? মাথা ঠিক আছে কি তোমার? দেখুন স্যার, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন আর হয়তো ভালোবাসেন। আপনি যে বাসায় এসে পড়ানোর চেয়ে আমাকে কাছ থেকে দেখতে আসেন বেশি, সেটা কিন্তু আমি সেই ক্লাস 9-এর থেকেই দেখে আসছি। যাই হোক, আমি অনেক ভেবেছি বিষয়টি নিয়ে। এবার আমি যা ভেবেছি আপনার মনেও যদি তাই থাকে, তবে মায়ের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। এটা ঠিক যে তানহাকে আমি পছন্দ করি আর ভালোবাসি, কিন্তু ওর পরিবারের যে স্ট্যাটাস, তার সাথে কখনোই আমার পরিবারের স্ট্যাটাস যায় না। আর তাই মনের কথা এতদিন মনেই পুষে রেখেছি, কখনো মুখ ফুটে বলার সাহস করিনি। কিন্তু তানহা যে এতদিন ধরে বিষয়টি আন্দাজ করে আসছে, সেটা শুনে রীতিমতো একটু লজ্জিতই হলাম। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়ে বললাম, আমি আসি তাহলে, আজ আর পড়াবো না। কথা শুনে তানহাও দাঁড়িয়ে গেল, বলল, আপনি কি আমায় এড়িয়ে যাচ্ছেন নাকি আমার ধারণা ভুল? ধারণা যদি ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী। আর যদি এড়িয়ে গিয়ে থাকেন তাহলে কাল থেকে আর পড়াতে আসবেন না। আসলেও আমি আর পড়বো না। কথাগুলো বলে তানহার রুম থেকে বেরিয়ে গেল। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি রিয়াদ। কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। মাথায় আসছিল না কি করা উচিত। অবশেষে ওদের বাসা থেকে বেরিয়ে এলো সে। তানহার বাবা ছিলেন একজন আমেরিকান প্রবাসী। ময়মনসিংহের শহরে তাদের 3টি বিশালাকার বিল্ডিং রয়েছে, যেগুলিতে আছে কয়েকশো দোকান। মাস শেষে লাখ লাখ টাকা ওরা ভাড়া ওঠে। শুধু দোকানই নয়, ফ্ল্যাট থেকেও আসে মোটা অঙ্কের ভাড়া। তানহার পড়াশোনার জন্য তার বাবাই প্রথমে একজন গৃহশিক্ষক ঠিক করেছিলেন। তখন তানহা ক্লাস 8-এ পড়তো। দুর্ভাগ্যবশত গত বছর প্রবাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। পড়াশোনার মান ভালো আর বিশ্বস্ত হওয়ায় তানহার জন্য আরও কোনো গৃহশিক্ষক খোঁজার প্রয়োজন বোধ করেননি তানহার মা। এভাবেই দীর্ঘ সময় ধরে রিয়াদ তানহার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। রিয়াদের মনেও তানহার প্রতি ভালো লাগা জন্ম নিয়েছিল, কিন্তু মুখ ফুটে তা কখনোই বলতে পারেনি। ভয় ছিল, যদি তানহা ভুল বুঝে ফেলে কিংবা মায়ের কাছে সব বলে দেয়, তাহলে তো বিপদে পড়বে সে। রিয়াদ সেদিন বাসায় শুয়েছিল একা, রুমমেট বাইরে গেছে। এমন সময় হঠাৎই তানহার মায়ের নাম্বার থেকে কল এলো। কিছুটা ঘাবড়ে গেল রিয়াদ। এর মধ্যে তানহা ওর মাকে সবকিছু বলে দেয়নি তো আবার? এসব ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলাম। রিয়াদ, আজ তুমি কি তাড়াতাড়ি চলে গিয়েছিলে নাকি? তানহার মা শুরু থেকে আমাকে তুমি করে বলতেন। বললাম, জি আন্টি, একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আজ। কোনো দরকার কি? না, তেমন কিছু না অবশ্য। তোমার জন্য দুটো টি-শার্ট আর একটা পাঞ্জাবি এনেছিলাম, কিন্তু বাসায় এসে তোমায় পেলাম না। যাক, অসুবিধে নেই, কাল মনে করে নিয়ে যেও, কেমন? আচ্ছা আন্টি। ওপাশ থেকে লাইনটা কেটে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল রিয়াদ। গত 3 বছরে বহুবার এমন নানান উপহার দিয়েছে তানহার মা। এমনকি হাতে থাকা মোবাইলটিও তারই দেওয়া। ডাটা অন করতেই ফেসবুক খুলল রিয়াদ। হঠাৎই টিং টিং করে কয়েকটা মেসেজ চলে এলো। তানহা ছবি পাঠিয়েছে, তবে নিজের নয়, কাপড়ের ছবি। ছবির সাথে কিছু লেখা। আগামী পরশু এই পাঞ্জাবিটা পরে পড়াতে আসবেন। এটা খুব সুন্দর, এটা খুব পছন্দ হয়েছে আমার। আর আমি আশা করব আপনি কাল অবশ্যই আসবেন। কি, আসছেন তো? দেখো, আমি তোমায় পছন্দ করি আর ভালোবাসি, এটা যেমন সত্যি ঠিক তদ্রূপ এটাও সত্যি যে আমার প্রতি থাকা তোমার মায়ের আস্থা, ভরসা ও বিশ্বাসকে আমি আহত করতে পারবো না। কাজেই আসবো ঠিকই পড়ানোর জন্য, কিন্তু এই বিষয়টির ইতি এখানেই টেনে ফেলতে চাই আমি। তার মানে আপনি মাকে আমাদের বিষয়ে বলতে পারবেন না, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, বাই। দিয়েই আবারও চ্যাট থেকে চলে গেল সে। রিয়াদও আর কোনো উত্তর দিল না। পরদিন যথাসময়ে তানহার বাসায় পৌঁছে গেল রিয়াদ পড়ানোর জন্য। তার উপস্থিতি টের পেয়েই তানহার মা রুম থেকে বেরিয়ে এলেন। রিয়াদ সামনে গিয়ে সালাম করলো তাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রিয়াদ? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। লাঞ্চ করেছো? জি করেছি। আপনি? হ্যাঁ, করেছি। তুমি রিডিং রুমে যাও তাহলে। সালমাকে বলে দিচ্ছি চা দিতে। তানহা আসছে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এরপর সে সোজা রিডিং রুমে চলে গেল। সেখানে চেয়ারে উঠে বসেছিল ছোট্ট নবাব তাইব মাহমুদ, তানহার ছোট ভাই। সদ্য KG 1-এ ভর্তি হয়েছে ও। আদর করে ছেলেটিকে রিয়াদ সবার সামনে নবাব বলেই ডাকে। তাকে দেখলেই চকলেটের জন্য পাগল হয়ে যায়। প্রতিদিনের মতো সেই দিনেও রিয়াদ তার জন্য চকলেট এনেছিল।
তবে এই চকলেটগুলো কিনতে তার যে বেশ টাকাই খরচ হয়ে যায় সেটা তানহার মা ভালোভাবেই জানেন। হয়তো সেই কারণেই তিনি প্রতি মাসের 2-3 তারিখে পারিশ্রমিক দিয়ে দেন রিয়াদকে। পরিমাণটাও এমন যে 4-5টা টিউশনি করালেও একসাথে এত টাকা পাওয়াটা কঠিন। যদিও এত বেশি টাকা কেন তাকে দেওয়া হয় সেই প্রশ্ন রিয়াদ কোনোদিনও করেনি। নবাবের হাতে চকলেট ধরিয়ে দিতেই ছেলেটি খুশিতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রিয়াদের কানে ভেসে এলো, মে আই কামিন? ইয়েস, কামিন। চোখগুলো ফুলে আছে ওর। বুঝতে বাকি রইল না যে রাতে অঝরে বৃষ্টি ঝরেছে বহুক্ষণ। জিজ্ঞেস করলাম, জ্বর উঠেছে কি? কোনো জবাব দিল না ও। আবারও বললাম, তুমি কি ঠিক আছো? আবারও কোনো জবাব দিল না। পড়া বের করে বলে উঠল, নিন পড়ান। দেখো, তুমি যা করছো সেটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটি কখনোই হবার নয়। এমন সময় আন্টির গলার আওয়াজ ভেসে আসলো। আসতে পারি? আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, জি আসুন। তানহার মায়ের মুখে ছিল মুচকি হাসি, হাতে দুটো শপিং ব্যাগ। এগিয়ে এসে তিনি টেবিলের উপরে ব্যাগগুলো রেখে তা থেকে প্রথমে কয়েকটি টি শার্ট বের করলেন। রিয়াদকে দেখিয়ে বললেন, দেখো তো পছন্দ হয়েছে কিনা। এখন এসবের কি প্রয়োজন ছিল আবার? অযথাই খরচ করতে গেলেন। আন্টি এবার মুচকি হেসে বললেন, কে বলেছে আমি অযথাই খরচ করতে গিয়েছি? এগুলো আমি নয়, এগুলো পাঠিয়েছে আমার ছোট বোন, তোমার সারা আন্টি। গতকাল মার্কেটে দেখা করতে বলেছিল আমায়। দেখো তো পাঞ্জাবিটা পছন্দ হয় কিনা। আর শোনো, সারা বলেছে আগামী শুক্রবার এই পাঞ্জাবিটা পরে তুমি যেন ওদের বাসায় যাও। জুমার পর তোমার দাওয়াত সেখানে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছেন এসব? আর তাছাড়া আমি তো সারা আন্টিদের বাসায় যাইনি কখনো, চিনব কি করে? সে আমি ব্যবস্থা করে দিবনি, সেসব তোমায় ভাবতে হবে না। আমি আছি এবার, তুমি কন্টিনিউ করো পড়া। তারপর রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। মুহূর্তেই তানহার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল। হঠাৎই তড়িঘড়ি করে ফোন তুলে নিল সে। রিয়াদ বলল, কি ব্যাপার, কি হয়েছে? প্লিজ আমাকে একটু সময় দিন। এই বলে কাকে যেন কল করলো। ওপাশ থেকে রিসিভ করতেই তানহা বলে উঠল, রুবি, চ্যাটে আয় তো একটু। রিয়াদ কিছুই বুঝতে পারছিল না, তবে এই সময় নীরব থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। তানহা চ্যাট করতে লাগলো। মিনিট 5 পর ফোনটা রেখে দিল তানহা। রিয়াদ বলল, কি হয়েছে? আর রুবির সাথে কিসের কথা বললে এখন? আন্টি ঠিক করেছে রুবিকে আপনার কাছে পড়াবে বলে। ও আমার সাথেই পড়ে একই কলেজে। ও আমার সব নোটস দেখতো, অনেক হেল্প নিত আমার থেকে। আপনার দেওয়া সব শিটের ফটোকপি করে নিত ও। এতদিন যা ভয় পাচ্ছিলাম হয়তো তাই হতে চলেছে। যাই হোক, আপনি পড়ান। আপনার তো এইসবে কোনো অসুবিধা নেই, পড়ান। আমি বুঝতে পারছিলাম না আসলে ঠিক কি হতে চলেছে। তানহা কিছুটা বুঝতে পারলেও ও বিস্তারিত আমায় বলছিল না। হয়তো ও কিছু আড়াল করছিল আমার থেকে, তবে ওর চেহারা দেখে এটা আন্দাজ করতে পারছিলাম যে যা হতে চলেছে তা মোটেও ভালো কিছু বয়ে আনবে না। আজ মঙ্গলবার, তানহা বলেছিল পরশুদিন মানে আগামীকাল যেন পাঞ্জাবিটা পরে পড়াতে আসি। ও কি তাহলে কাল জানতে পারিনি যে কাপড়গুলো ওর মা নয় বরং ওর আন্টি গিফট করেছে? আজ আবার আন্টি সাফ সাফ বলে দিলেন শুক্রবার যেন পাঞ্জাবিটা পরে সারা আন্টির বাসায় যাই। তাহলে তানহা যে বলেছিল এটা পরে ওকে পড়াতে আসতে, তার কি হবে? আর কাল যদি পাঞ্জাবি পরে আসি তাতে যদি আন্টি কিছু মনে করেন তো? না, আমার মাথায় এখন আর কাজ করছে না কিছু। এসব ভাবতে ভাবতে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম আমি। তানহার কথা শুনে হুঁশ ফিরল আমার। ও বলল, কি হলো, পড়াবেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়াবো, দাও বই দাও। রিয়াদ বই নিয়ে পড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তানহার চোখ যেন বারবার তার উপরেই আটকে যাচ্ছিল। কি হয়ে গেল এই দুদিনে বুঝে উঠতে পারছিল না রিয়াদ। এতদিনে সবকিছু তো ভালোভাবেই চলছিল, কিন্তু এখন আর ঠিকভাবে পড়তে পারছে না। আবার হুট করে পড়ানো ছেড়ে দেওয়াও যাচ্ছে না। এমনকি যদি ছাড়তেই হয় তবে আন্টিকে একটা যৌক্তিক কারণ জানাতে হবে। এমন সময় তানহা বলে উঠল, শুনুন, আমি যে আপনাকে বলেছিলাম পাঞ্জাবি পরে পড়াতে আসতে, সেটা কাল আসতে হবে না, বরং শনিবারেই আইসেন পাঞ্জাবি পরে। আর শুক্রবারে যান রুবিদের বাসায়। আগে গিয়ে দেখুন আন্টি কি বলেন। আর হ্যাঁ, রুবি একটি ছদ্মনাম দিয়ে ফেসবুক আইডি খুলে সেটা দিয়ে আপনার সাথে অ্যাড আছে, নাম দূর আকাশের চাঁদ। আপনার নিকনিক আবার চাঁদ কিনা। এবার বুঝতে পারছি সবই ওর প্ল্যান মতোই হচ্ছে। তানহা কথাগুলো বলছিল আর যেন রেগে মেগে একেবারে ফেটে পড়ছিল। রিয়াদ বলল, সবই ওর প্ল্যান মতোই হচ্ছে মানে? কিসের প্ল্যান? আর আমি যে মনে মনে এখন পাঞ্জাবির বিষয়টা নিয়ে ভাবছিলাম, সেটা তুমি টের পেলে কি করে? আপনাকে এত কিছু জানতে হবে না,
পড়ান। চুপ করে থাকতে দেখে এবার একটু রাগান্বিত স্বরে তানহা বলল, শুনুন, মায়ের কাছে আমাদের বিয়ের কথা নিয়ে কিছুই বলতে হবে না আপনার। এতদিন যেভাবে আসতেন, সে যেটা করেন, পড়াতেন আবার চলে যেতেন, এখন থেকেও ঠিক সেই প্যাটার্নই ফলো করবেন। ভুলে যাওয়ার চেষ্টা করবেন আমি যে আপনাকে কোনো কিছু কোনোদিন বলেছিলাম। আর গতকালও আজকের বিষয়টির সব কিছুর জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা করুন আমায়। দয়া করে এবার আপনি স্বাভাবিক হন। ঠিক তখনই দরজার কড়াঘাত শোনা গেল। সাধারণত রিডিং রুমের দরজা সবসময় খোলাই থাকতো, কিন্তু নবাব ছাড়া আর কেউ কখনো বিনা অনুমতিতে প্রবেশ করতো না। রিয়াদ ফিরে দেখল সালমা খালা হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছেন। সে বলল, খালা, আসুন ভেতরে। তিনি ভেতরে আসতেই তানহা তাড়াতাড়ি উঠে গিয়ে তার হাত থেকে ট্রেটা নিয়ে নিল এবং বিনয়ের সাথে তাকে বিদায় জানালো। তিনি চলেও গেলেন। সালমা খালাকে রিয়াদ আসার পর থেকে এই বাড়িতে কাজ করতে দেখেছে, কিন্তু কখনো দেখেনি বাড়ির কারোর সাথে ওনার রক্ষ ভাষার কথা হয়েছে। তানহাদের পরিবারের এই দিকটা রিয়াদের কাছে সব সময়ই ভালো লাগে। অনেক সময় অর্থ বিত্তের দাপটে মানুষ অমানুষ হয়ে যায়, কিন্তু এই পরিবারের বিষয়টা একদমই ভিন্ন। চুপচাপ বসেছিল রিয়াদ। তানহা ট্রে থেকে একটি চায়ের কাপ তুলে তার সামনে আস্তে করে রেখে দিতে দিতে বলল, এই নিন চা, এটি পান করুন, দেখবেন মনটা ফুরফুরে হয়ে গেছে। সালমা খালার বানানো চা বলে কথা। আর শুনুন, আপনার একটা গ্রিন কালার পাঞ্জাবি ছিল না, সেটা কাল গায়ে দিয়ে আসবেন। এটা এমনিই বলতেছি, আসলে আমার ভালো লাগবে। আমি চায়ের কাপে চুমুক দিতে দিতে মাথা নেড়ে ওকে সায় দিলাম। হ্যাঁ, আসবো। রিয়াজ বুঝতে পারছিল তানহা টোটালি বিষয়টাকে স্বাভাবিক করে তোলার জন্য এত কথা বলছিল। তানহার দিক থেকে রিয়াদের প্রতি আকর্ষণ কোনো কমতি ছিল না, কিন্তু রিয়াদ নিজ বিষয়টাকে এখন নিছকই কল্পনা হিসাবেই দেখছিল, বাস্তব হিসাবে নয়। চা পান করতে করতে পড়ানো চলছিল। তানহা চেষ্টা করছিল পড়ায় মনোযোগী হতে, কিন্তু সেই প্রয়াস বারবারই ব্যর্থ হচ্ছিল। আচ্ছা, রুবিদের বাসায় কে কে আছেন? রিয়াদের মুখে এমন প্রশ্ন শুনে তানহা যেন আটকে উঠল। আন্টি, রুবির ছোট ভাই রায়ান ও ছোট বোন ঋতু। আর আঙ্কেলের কথা জানেনই হয়তো, তিনি তো গত বছর স্ট্রোক করে মারা গিয়েছিলেন। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? চোখ বড় বড় করে তাকিয়ে প্রশ্ন করল সে। রিয়াদ মুচকি হেসে জবাব দিল, বারে, রুবিকে পড়াতে যাব আর ওদের বাসার সকলের সম্বন্ধে আইডিয়া নিয়ে যাব না, তা কি করে হয় বলো? তাই তোমার থেকে একটু ধারণা নিয়ে নিলাম। যাই হোক, রুবিকে তুমি আর কোনো শিট দিবা না, ওকে আমি অন্য স্টাইলে পড়াবো, এক্সট্রা কেয়ার করে। কথাগুলো শুনেই মুহূর্তের মধ্যেই তানহার চেহারা লাল টকটকে হয়ে উঠল। বসে থেকেই তার শরীরে কাঁপুনি শুরু হলো। এবার তানহা দাঁতের দাঁত কামড়ে বলল, কি বললেন আপনি? কথাগুলো আবার বলুন তো। রুবিকে আপনি এক্সট্রা কেয়ার করে পড়াবেন, অন্য স্টাইলে পড়াবেন, চায় বিষ দিয়ে আপনাকে মেরে ফেলবো আমি। আপনি শুধুই আমার, আর কারণ নয়। কথাগুলো একশেষে বলে রুমে থেকে বেরিয়ে গেল তানহা। রিয়াদের মনেও কৌতূহল জন্ম নিল তানহার ভেতরের কথাগুলো জানার। প্রতিটি মেয়ের ভিতরে যেমন কোমলতা আর সরলতা থাকে, ঠিক তেমনই থাকে এক ধরনের হিংস্রতা, যা আসলে ভালোবাসাকে আঁকলে রাখার জন্য কাজ করে। রিয়া চাইছিল তানহার সেই হিংস্রতার দিকটা দেখতে। না, এই হিংস্রতা কারোর ক্ষতি করে না, বরং ভালোবাসার মানুষকে আপন করে রাখে। রিডিং রুমের পাশেই ছিল তানহার বেডরুম। এতদিন পড়াতে এসে কখনো সেদিকে চোখ বুলায়নি রিয়াদ। উকিঝুঁকি দেওয়ার প্রশ্নই ওঠে না। অন্যের বেডরুমে অনুমতি ছাড়া প্রবেশ বা তাকানো শোভনীয় নয়, এই নীতি মেনে এসেছে সব সময়। তানহা ফোন ব্যবহার করছে ক্লাস 10-এর মাঝামাঝি সময় থেকে। এই পর্যন্ত হাতে গোনা কয়েকবার তার সঙ্গে ফোনে কথা হয়েছে, তাও কেবল পড়াশোনার প্রয়োজনীয় বিষয় নিয়ে। কিন্তু এবার ফোন হাতে নিল রিয়াদ ভিন্ন কারণে। রাজকুমারীর অভিমান ভাঙাতে হবে। বাস্তবতার যতই পার্থক্য থাকুক, পরিবারের স্ট্যাটাসে যতই বাধ্যবাধকতা থাকুক, রিয়াদের কাছে রাজকুমারী মানে তানহাই। এই কথাগুলো মনে মনে ভেবে নিয়ে হালকা হাসলো রিয়াদ। ফোন করলো তানহাকে। রিং হলেও রিসিভ করলো না। আবারও কল দিল। এবার রিসিভ করতেই রিয়াদ কিছু বলার আগেই তানহা বলে উঠল, কেন ফোন দিয়েছেন আমায়? আপনি না রুবিকে এক্সট্রা কেয়ার করে পড়াবেন বললেন? যান, ওকে গিয়ে পড়ান। আপনি আমাকে নয়, আমি আর পড়বো না, চলে যান আপনি। বুঝতে পারলাম কথাগুলো গিয়ে শুধু ওর কানেই পৌঁছায়নি, বরং সরাসরি কলিজায় গিয়েও আঘাত করেছে। আমি বললাম, শোনো, আমাকে কিছু সময় দাও, আমি তোমার মায়ের সাথে সুযোগ বুঝে বিষয়টি নিয়ে কথা বলবো। আর অমনি যেন ওই বিছানায় আনন্দ লাফিয়ে উঠল। ওপাশ থেকে ভেসে আসা শব্দ শুনে তো তাই মনে হলো আমার।
বলল, হো রিয়েলি? প্রমিস? প্রমিস। ফোন কেটে দেওয়ার পর গভীর চিন্তায় ডুবে গেল রিয়াদ। তার মনের ভিতরে চলতে লাগলো প্রশ্ন আর দ্বিধার এক দীর্ঘ সংলাপ। যেন নিজেকেই প্রশ্ন করছে, তানহার আবেগের সঙ্গে কি সে কি খেলছে? যা করছে ভেবেচিন্তে করছে তো? তানহার মা যদি রাজি না হয়, তবে পরিমাণ কি হতে পারে? তানহাকে যে রঙিন স্বপ্ন দেখানো হয়েছে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার সম্ভব হবে তো? মানুষের ভেতরের ইমোশনগুলো সব সময় চারপাশের বাস্তবতার অনুকূল ভাবতে বাধ্য করে। রিয়াদেরও তেমন হচ্ছে, কিন্তু সে যতদূর এগিয়েছে সেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। কারণ তানহাকে যে আনন্দের সাগরে ভাসানো হয়েছে, তাকে সেই সাগরে আবারও ডুবিয়ে দেওয়া তার দ্বারা সম্ভব নয়। নিজের সাথেই যেন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে তার। ঠিক তখনই তান্না এসে দরজায় দাঁড়ালো। রিয়াদ তাকিয়েছিল তার ফেরার অপেক্ষায়। কোনো কথা নয়, দুজনের চোখের ভাষাতেই যেন কথাগুলো হয়ে গেল। রুমে ঢুকলো তানহা। চোখগুলো লাল হলেও মুখে হাসি ফুটে আছে। তার মুখের আকৃতিটা চাঁদের মতো গোল। এ ধরনের মেয়েদের স্বামীরা নাকি 12 মাসেই ভরা জ্যোৎস্নার সৌন্দর্য দেখতে পান। হয়তো রিয়াদও ভাগ্যবান হতো যদি তানহা তার জীবনে থাকতো। অনেকক্ষণ পড়াশোনা চলল। যাওয়ার সময় ইচ্ছে করে রিয়াদ শপিং ব্যাগগুলো রেখে দরজার দিকে এগিয়ে গেল। তখনই পেছন থেকে ডেকে উঠল তানহা। এই যে শোনেন। রিয়াদ ফিরে তাকালো তানহার দিকে। তানহা সামনে এসে ভ্রু কুঁচকে বলল, ইচ্ছে করে ব্যাগগুলো রেখে যাবার বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল। গতকাল পাঞ্জাবি বিষয়টা যখন আমার মনে চলছিল তখনও সেটা ধরতে পেরেছিলে, আর এখনও। কিন্তু কিভাবে? এইভাবে মন থেকে আপনাকে পড়ে ফেলতে পারি বলেই তো আপনাকে চাই, বোঝেন না? আমার মুখ থেকে জবাব দেবার মতো আর কোনো শব্দ উচ্চারিত হলো না। চোখে চোখ বিনিময় করে ব্যাগগুলো নিয়ে বেরিয়ে গেলাম। বাসায় ফিরে দেখি রুমমেট রেজা ব্যাগ গোছগাছ করছে। জিজ্ঞেস করলাম, কিরে, কি হয়েছে? রিয়াদ কথাগুলো শুনে রোজার চোখ ভিজে উঠল। রিয়াদ এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, রেজা, সব কিছু ঠিকঠাক আছে তো? অমনি ও সজোরে জড়িয়ে ধরলো আমায়। হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওকে সামলে নিয়ে বললাম, আরে বলবি তো আমায় কি হয়েছে, বল। কান্না মাখা স্বরে রেজা বলল, আমার মা আর নেই রে রিয়াদ, আমার মা আর নেই। রোজার মা মারা গেছেন। কিভাবে মারা গেছেন সেটার চেয়ে জরুরি হলো রোজার কাছে বাড়ি ফেরার মতো টাকা আছে কিনা জানা। কিন্তু সরাসরি জিজ্ঞাসা করলে হয়তো লজ্জায় রোজা বলবে আছে। তাই জিজ্ঞাসা না করেই মানিব্যাগ থেকে 1000 টাকা বের করে এগুলো রাখ, এরপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন করিস। আর আমি তোর নাম্বারে বিকাশ থেকে কিছু টাকা রিচার্জ করে দিচ্ছি, কাজে লাগবে। কাঁদিস না, শক্ত হ, ধৈর্য ধর। রোজা অবাক হয়ে এমনভাবে রিয়াদের দিকে তাকালো যেন সে তার মায়ের পেটের ভাই। রিয়াদেরও মনে হলো এটাই তো স্বাভাবিক, না হলে মানুষ মানুষের জন্য কথাটি বলা হয় কেন। এরপর রোজাকে নিয়ে বাইরে বের হলো রিয়াদ। এক অটোরিকশা পাওয়া গেল। দুজন তাতে উঠল। রিয়াদ ড্রাইভারকে বলল ব্রহ্মপুত্র পার যেতে। সেখান থেকেই রোজাদের বাড়ি যাবার বাস পাওয়া যায়। রিকশায় বসে রিয়াদ রোজাকে সাহস দিচ্ছিল, ধৈর্য ধরতে বলছিল। হঠাৎই তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অচেনা একটি নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক মেইলি কণ্ঠ। মিস্টার রিয়াদ বলছেন? ইয়েস, আপনি? আমি রুবি বলছি, তানহার খালাতো বোন। কেমন আছেন আপনি? ফর্মালিটি মেনটেন না করতে পারার জন্য সরি। আই উইল কল ইউ লেটার, বাই। এই বলে ফোনটা কেটে দিলাম আমি। রেজা চুপচাপ বসে আছে যেন একটা পাথর। হবে নাই বা কেন? একজন সন্তানের জন্য মায়ের উপস্থিতি আর অনুপস্থিতি যে কতটা সুখ দুঃখের ফারাক, সেটা তো তারাই টের পায় যারা এর ভুক্তভোগী। রিকশা থেকে নেমে রিয়াদ ভাড়া মেটালো। তারপর রোজার বাসে টিকিট কেটে দিল। সিটে বসিয়ে তাকে পানি কিনে দিল এবং বাস ছাড়ার আগ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে রইল কাউন্টারে। এতে অন্তত কিছুটা হলেও রোজার মনে সাহসের সঞ্চয় হবে। রিয়াদের তাই মনে হচ্ছিল ওপাশে বসেই কেউ বাস ছেড়ে যাওয়া পর্যন্ত সেখানেই ছিল সে। বাস ছেড়ে যাবার পর রিয়াদ আবারও রিকশায় উঠে সেই অচেনা নাম্বারে কল দিল। রিং বাজতেই দ্রুত রিসিভ হলো। মনে হচ্ছিল ওপাশে বসেই কেউ অপেক্ষা করছিল। রিসিভ করেই ওপাশ থেকে বলে উঠল, আমি অপেক্ষা করছিলাম আপনার ফোনের জন্য। যাক, ভালোই হলো। গতকাল তানহা বলছিল আপনি নাকি কোনো মেয়ে লোকের সাথে ফোনে কথা বলেন না। আমি ওকে বলেছিলাম আমি কথা বলে দেখিয়ে দেব। করলামও সেটা। কাল ওকে কলেজে গিয়ে কল রেকর্ডগুলো প্রুফ হিসেবে শোনাবো। কথাগুলো শুনে বিস্মিত হয়ে গেলাম আমি। বললাম, এসব সামান্য বিষয় নিয়েও এমন করতে হয়?
আচ্ছা বাদ দিন এসব। শুক্রবারে আসছেন তো আমাদের বাসায়? আর হ্যাঁ, অবশ্যই পাঞ্জাবিটা পরে আসবেন। আমি এটি পছন্দ করেছিলাম ভিডিও কলে মা যখন মার্কেটে গিয়েছিল তখন। রিয়াদ বাকরুদ্ধ হয়ে গেল। রুবির কথা যত শুনছিল ততই অবাক হচ্ছিল ও। মনে মনে ভাবল তানহা বলেছিল সব কিছু রুবিরই প্ল্যান অনুযায়ী চলছে। তাহলে কি এই ঘটনার প্ল্যানের অংশ? কিন্তু কেন? একটু নিচু স্বরে রুবিকে বলল, আচ্ছা, কাইন্ডলি বলবেন কি আমাকে নিয়ে আপনার মাথায় ঠিক কিসের প্ল্যান ঘুরপাক খাচ্ছে? এভাবে ফোনে বললে তো গোটা বিষয়টা সাদামাটা হয়ে যাবে। তাই এভাবে নয়, তার চেয়ে বরং আপনি আমাদের বাসায় আসুন, কদিন পরান, চেনা পরিচয় হোক, তারপর না হয় নিরিবিলি একদিন ছাদে দুজনে পায়চারি করতে করতেই সে বিষয়ে কথা বলে নেওয়া যাবে। তাছাড়া এত তাড়াহুড়া করার মতো তো কিছু দেখছি না আমি। আপনি কি বলেন? এতক্ষণে ওর প্ল্যানটা অনেকাংশেই আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, তবে সেটা শতভাগ নয়। কৌশল অবলম্বন করলাম এবার। বললাম, তা শুক্রবারে রান্নাবান্না কে করতে চলেছে আমার জন্য? আমি তো আবার যার তার হাতে রান্না করা খাবার গিলতে পারি না। অমনি ওর গলার স্বর 100 থেকে 10.5 ভলিউমে নেমে এলো। শোনা যাচ্ছে, না মানে ইয়ে মানে রান্না করবে মানে ইয়ে আমি ওই তো ও মানে রান্না কতটা ভালো পারি না, তাই রান্নার কাজটা করবে কাজের লোকই। খুব ভালো রান্না করেন ওই মহিলাটি, যিনি আমাদেরকে রেঁধে দিয়ে যান, সেই টেস্টি হয়। আমি এবার একটি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কি বলছেন এসব? আমি তো সপ্তাহের প্রায় 4 দিনই তানহাদের বাসায় লাঞ্চ করি। তানহার মা আমায় ফোন দিয়ে আগেই ডেকে নেন তাদের সাথে গিয়ে লাঞ্চ করতে। আর আমাকে যেদিনই খাওয়াতে চান সেদিনই তানহা অন্যান্য খাবারের পাশাপাশি নিজ হাতে আমার জন্য আমার সব ফেভারিট আইটেমগুলো রেঁধে রাখে। তানহার হাতের রান্নার কথা কি যে বলবো, আরে একেবারে লাজবাব। আসলেই ওই যে প্রবাদ আছে না, যে রাধে এসে চুলও বাঁধে, তানহা মেয়েটাও ঠিক তাই। একেবারে একটা অন্যরকম মেয়ে, বলতে গেলে এমন মেয়েই হয় না। কথাগুলো শোনার পর রিয়াদ মনে করলো যেন কোনো পোড়া গন্ধ নাকে লাগছে। না, তার ফোন পড়েনি। গন্ধটা ফোনের ওপাশে থাকা রুবির থেকে আসছে। রিয়াদ জানতেও রুবি এইসব শুনলে ঝড় তুলবে, আর সেটাই চেয়েছিল। এবার কোনো রকমে রুবি বলল, আচ্ছা ঠিক আছে, এবার তাহলে রাখছি। আচ্ছা, বাই। ততক্ষণে এসে বাসার সামনে পৌঁছে গেছে রিয়াদ। রিক্সা চালকের বয়স আনুমানিক 40-এর ওপরে হবে। ওনার ভাড়া যেখানে 20 টাকা, সেখানে 20 টাকার নোটের ভাঁজে 5 টাকা বাড়িয়ে 25 টাকা করে দিল। 5 টাকা বেশি দেওয়ায় উনি 5 টাকা দিয়ে বললেন, নাও বাবা, 5 টাকা। হয়তো ভুলে দিয়ে দিয়েছো। রিয়াদ ওনার সততায় অবাকও হলো। ভেবেছিল হয়তো ভাঁজ না খুলেই পকেটে রেখে দিবেন, কিন্তু চালকটা করেননি। চালকের গলায় গামছা ঝুলছিল। রিয়াদ এগিয়ে গিয়ে সেই গামছা দিয়ে তার কপালের ঘাম মুছিয়ে দিল আর বলল, কিছু মনে করবেন না চাচা, আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমাদের সময় পড়ালেখা করার এত সুযোগ সুবিধা ছিল না বাবা, তাই করি নাই। চাচা, আপনাকে এই 5 টাকার নোটটি আমি ইচ্ছে করেই বেশি দিয়েছি, অথচ আপনি একজন নিরক্ষর সাধারণ রিক্সাওয়ালা হয়েও সততার সাথে তা আমায় ফিরিয়ে দিচ্ছেন। আর অন্যদিকে পড়াশোনা জানা এই দেশে এমন হাজারো শিক্ষিত মানুষরূপী জানোয়ার রয়েছে যারা কিনা তাদের কলমের খোঁচায় দেশটাকে লুটে পুটে খাচ্ছে। সত্যি, মানুষ ও প্রকৃত মানুষের মাঝে কতই না বিস্তর ফারাক। আচ্ছা, টাকাটা রাখুন আপনার কাছে। কথাগুলো বলে রিয়াদ চলেই যাচ্ছিল। ততক্ষণে চালক পেছন থেকে ডেকে উঠলেন। রিয়াদ ফিরে তাকালো। চালক একগাল হেসে বললেন, তানহা নামটা তো বাবা খুব সুন্দর। বালু টালু কি বাসো নাকি তারে? রিয়াদ হেসে দিল। তা দেখে উনি হেসে উঠলেন। তারপর রিক্সা আবার ক্রিং ক্রিং করে তার গন্তব্যে রওনা হলো। রাতে শোবার সময় ফেসবুকে ঢুকতেই রিয়াদের মনে পড়ল রুবি সেই ফেক আইডি, দূর আকাশের চাঁদ। সার্চ করে খুঁজে পেয়েই টাইমলাইন ও অ্যাবাউট ঘেটে দেখল, কিন্তু কাজে লাগার মতো কোনো তথ্য মেলেনি। ঠিক তখনই মেসেঞ্জারে টিং টিং করে মেসেজ এলো তানহার আইডি থেকে। লিখছে, আসসালামু আলাইকুম, কি করা হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। শুয়ে শুয়ে ফেসবুকিং করা হচ্ছে। তুমি? সেম। খেয়েছেন রাতে? হ্যাঁ, খেয়েছি। তুমি? জি খেয়েছি। আচ্ছা। এরপর বেশ কয়েক মুহূর্ত কেটে গেলেও আমি কোনো মেসেজ দিলাম না। এবার ও লিখলো, কি ব্যাপার, কথা বলতে কি ভুলে গেছেন এত চুপচাপ যে? ঠিক তা নয়, কথা বলতে ভুলে যাব কেন, বরং কথা বলতে ভয় পাচ্ছি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়। কি বলছেন এইসব? আপনি ভয় পাচ্ছেন, তাও আবার আমাকে? এতে এত অবাক হওয়ার কি আছে? যাকগে, শুক্রবারে তুমি আমায় নিয়ে যাবে রুবিদের বাসায়, ঠিক আছে? আপনার মাথায় এখনো রুবির কথা ঘুরছে? কাল আসুন আপনি,
মেরে ফেলবো আপনাকে। বাই। রিপ্লাই দিয়ে মুহূর্তে চ্যাট থেকে উধাও হয়ে গেল ও। বুঝতে পারছি রুবির কথা ও একদম সহ্য করতে পারে না। হয়তো এমন কিছু তানহা জানে যে সেটা আমি জানি না, কিন্তু কি সেটা তো আমাকে জানতেই হবে। কি চলছে তানহা আর রুবির মধ্যে? এইসব ভাবতে ভাবতে রিয়াদ তানহার কাছে ফোন দিল। রিসিভ করলো না, তাই বারবার কল দিল। কিছুতেই সাড়া পেল না বলে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ল, কিন্তু সে অনবরত কল দিয়েই যাচ্ছে। প্রায় 5 মিনিটের পর তানহা কল রিসিভ করলো। রিয়াদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। ওপাশ থেকে মধুর কণ্ঠ ভেসে এলো। কি ব্যাপার, গলার পানি কি শুকিয়ে গিয়েছিল নাকি? জানেন না একজন মেয়ে লোক কখনোই তার মনের মানুষের ভাগ অন্য কাউকে দিতে চায় না। এটা পারে না তারা। মনের মানুষকে একান্ত নিজের করে পেতে এরা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতেও পিছপা হবে না। আর কখনো যদি আমার সামনে ওর নাম আপনি মুখে নিয়েছেন তো দেখবেন আপনাকে কি করি আমি। ভাবছি কি সাংঘাতিক বিষয়। না, ওর সাথে কথা বলতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো কখন কি করে বসে কে জানে। বললাম, আচ্ছা মনে থাকবে। তা এখন কি ফোনেই কথা হবে নাকি চ্যাটে আসবা? অসুবিধে কিসের, একটু ফোনে কথা বলি। অসুবিধে নেই, তবে আমার ব্যালেন্স মনে হয় তেমন নেই, কেটে যাবে লাইন। ব্যালেন্স চেক করতে যাব এমন সময় ও কল দিয়ে দিল। রিসিভ করলাম। ও বলল, হ্যাঁ বলুন। এবার যথেষ্ট পরিমাণ ব্যালেন্স আছে আমার ফোনে। আরে আমার তো বিকাশে টাকা ছিল, সেখান থেকেই রিচার্জ করে নিতে পারতাম, তুমি কল দিতে গেলে কেন? হয়েছে, এবার এইসব বলা বাদ দিয়ে কাজের কথা বলুন তো। কই, আমাদের তো কোনো কাজের কথা নেই। আপনি না আসলেই আমি কি আসলেই? কাজের কথা হলো মায়ের কাছে কখন আমাদের বিষয়ে কথা বলবেন সেটা বলুন। তা এখনো ঠিক করিনি। কমাস পরই আমার মাস্টার্সের ফাইনাল এক্সাম দেই, রেজাল্ট হোক, চাকরির বন্দোবস্ত হোক, তারপর দেখা যাবে। ও আচ্ছা, তা কি করবেন এখন? এই তো ফেসবুকিং করব আর অনলাইনের খবরাখবরে চোখ বুলাবো। তুমি? আচ্ছা, আপনি কি কি খেতে পছন্দ করেন বেশি? আগে বলো তুমি কি কি সবচেয়ে ভালোভাবে রান্না করতে পারো। সে সময় রুবিকে ওই কথাগুলো ওকে মেন্টালি ডাউন করে দেওয়ার জন্য বলেছিলাম। সফলও হয়েছি। প্রকৃতপক্ষে তানহার হাতের রান্না খাওয়ার সুযোগ এখনও সেভাবে হয়ে ওঠেনি। এবার তানহা বলল, আমি তো প্রায় সবকিছুই রান্না করতে পারি। আমি সবকিছু রান্না শিখেছিলাম আমার দাদির কাছ থেকে। দাদির হাতের রান্না ছাড়া বাবা খেতেনই না। আর দাদির মারা যাবার পর বাবা খেতেন আমার হাতের রান্না, খেতেন আর বলতেন এই যেন আমার মাই রান্না করেছেন। আচ্ছা যান, আগামীকাল আপনাকে বিরিয়ানি রেঁধে খাওয়াবো, কেমন? আন্টি যদি কিছু বলেন তো? মাথা খারাপ আপনার? মা যদি জানতে পারেন আমি আপনাকে রান্না করে খাওয়াচ্ছি তাতে বরং উনি খুশিই হবেন। কেন কেন খুশি হবেন কেন? কারণ বাবা মারা যাবার পর আমি কখনোই আর কারোর জন্য সেভাবে কিছুই রান্না করিনি, তাই। ওর কথা এবার আমি আরো বিস্মিত হলাম আর বললাম, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও নাকি? আচ্ছা ঠিক আছে, আর আপনিও শুভরাত্রি। শুভরাত্রি। পরদিন ঠিক সময়ে হাজির হলো রিয়াদ তানহাদের বাসায়। সালমা খালা ফ্লোরে মপ দিচ্ছিলেন। নবাব খেলায় মতো। তানহার মায়ের কোনো সারশব্দ নেই। হঠাৎই ফোন কল এলো তানহার মায়ের নাম্বার দিয়ে। রিয়াদ রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ এসেছো বাসায়? জি আন্টি, মাত্রই এলাম। জানতাম চলে আসবে। তোমার পাঞ্চুয়ালিটি যে এমনই। যাই হোক, তানহাকে দেখলাম খুব যত্ন সহকারে আজ তোমার জন্য বিরিয়ানি রান্না করছে। খেয়ে যেও। আমি একটা দোকানে বিউটি পার্লারের জন্য ভাড়া দেওয়ার বিষয়ে কথা বলতে এসেছি। এরপর তোমার স্যার আন্টির বাসায় যাব। ফিরতে দেরি হতে পারে। খেয়ে যেও, কেমন? আচ্ছা আন্টি, খেয়ে যাব। আমার কথা শোনার পর আন্টি কেটে দিলেন লাইনটা। বুঝতে আর বাকি রইল না যে তানহা কতটা যত্ন সহকারে রান্নাবান্না করেছে আজ। তবে ওকে কোথাও দেখতে না পেয়ে সালমা খালাকে জিজ্ঞেস করলাম, খালা তানহা কোথায়? মামুনি তো কিছুক্ষণ আগে এখানেই ছিল, দাঁড়ান দেখছি আমি। রিয়াদ এবার চলে গেল রিডিং রুমে। খেলায় মত্ত থাকলেও এতক্ষণ না আসলেও এখন ঠিকই চলে এসেছে নবাব সাহেব। ওকে চকলেট দিয়ে গাল ধরে টান দিল সে। মনে মনে বলল, যাও শালাবাবু, খেলতে যাও। চকলেট হাতে নিয়ে নবাব চলে গেল। রিয়াদ তখন অপেক্ষা করতে লাগলো তানহার জন্য। সময় পেরোতে থাকায় টেবিলের ওপরে রাখা ডায়েরিটা হাতে নিল সে। একবার মনে হলো খুলে পড়বে, আবার মনে হলো এটা ঠিক হবে না। শেষ পর্যন্ত রেখে দিল আবার। কিছুক্ষণের মধ্যেই পায়ের শব্দ ভেসে এলো। ঘরের ভেতরে সবাই স্যান্ডেল পরে চলাচল করে। রিয়াদের জন্য আলাদা স্যান্ডেল রাখা থাকে মূল ফটকে। দরজার দিকে তাকাতেই দেখা গেল গ্রিন রঙের জামা পরে দাঁড়িয়ে আছে তানহা। মাথায় ওড়না, চোখে কাজল, কোনো বাড়তি সাজসজ্জা নেই। রিয়াদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেও চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কয়েক মুহূর্ত পার পর তানহা নরম কণ্ঠে বলল, ভেতরে আসবো কি? আমি যেন থমকে গেলাম। আমতা আমতা করে বললাম,
হ্যাঁ এসো। ও বইপত্র গোছগাছ করছে এমন সময় মনে মনে নিজেকেই নিজে বললাম, কিরে রিয়াদ, এরকম সিম্পল সাজে ওকে দেখে কাত হয়ে গেলি, কখনো যদি গর্জিয়াস সাজে দেখিস তখন কি হবে? হেসে নিজেকে নিজেই বললাম, আরে না, বিয়ের পর তো দুজন দুজনারই, তখন আর গর্জিয়াস সাজে সাজলেও কোনো অসুবিধা হবে না। কথাগুলো নিজের সাথে নিজে মনে মনে বললেও হাসিটা ঠিকই মুখ ফুটে উঠেছিল না, আমার খেয়ালে ছিল না। আমাকে এভাবে হাসতে দেখতে তানহা বলে উঠল, জনাব, বিয়ের আগে আমি আপনার সামনে গর্জিয়াস সাজে আসবো না কখনোই, ভাববেন না। তানহার কথায় রিয়াদ আবারও বিস্মিত হলো। এরপর পড়ানো শুরু করলো বটে, কিন্তু মন একদমই পড়ায় বসছিল না। সামনের আসনে যদি কোনো পড়ি বসে থাকে তবে পড়ানো কম, তাকানোই বেশি মনে হবে স্বাভাবিক। এমন ভাবনায় ডুবে থাকতেই তানহা তাকে প্রশ্ন করলো। স্যারের কি আজ শরীর খারাপ নাকি মন? কিছুই খারাপ না, সবই ঠিক আছে, পড়ো তুমি। তাহলে আপনি যে আমার সাথে কথা বলার ছুতো খুঁজছিলেন সেটার কি হবে? এবার আর আমি চুপ করে থাকতে পারলাম না, বললাম, আচ্ছা, সেদিন আমি যখন মনে মনে পাঞ্জাবির কথা ভাবছিলাম তখন তুমি সেটা বুঝে গিয়েছিলে। এরপর শপিং ব্যাগগুলো ইচ্ছে করে রেখে চলে যাচ্ছিলাম, সেটাও বুঝতে পেরে গেছিলে। আবার আজও টের পেয়ে গেছো তোমাকে গর্জিয়াস সাজে কখনো দেখলে কি হবে তা নিয়ে আমার মনে কী সব চলছিল তা। কিন্তু এত কিছু কি করে বুঝতে পারো তুমি? এবার তানহা বলতে লাগলো, দেখুন, আমি এই সবগুলো বিষয়কে কোইন্সিডেন্স বা কাকতালীয় বলতে রাজি নই। এখনো বেশ কয়েকবার উপস্থিত সময়ে একজন পুরুষ মানুষের মনে চলাচল, ভাবনা পদ্ধতিকে বুঝতে পারা বা বর্ণনা করতে পারার যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে তাতে কৃতিত্ব আমাকে না দিলেও নারী জাতিকে ঠিকই দিতে হবে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তা কেন? কেননা পৃথিবীতে বই পড়তে গেলে পড়াশোনা জানা হতে হয়, পড়তে জানতে হয়, কিন্তু পুরুষের মন পড়তে হলে কোনো নারীকে পড়াশোনা জানতে হয় না। এটি পড়তে পারার জন্য হৃদয় থেকে হৃদয়ে নিরবিচ্ছিন্ন সংযোগ থাকাটাই যথেষ্ট। বুঝেছেন এবার? আমি এসব নিয়ে আর কোনো প্রশ্ন করার সাহস ওকে দেখালাম না, বললাম, পড়া শুরু করা যাক তাহলে। আপনি তো দুপুরে খেয়ে আসছেননি, তাই না? সেই প্রশ্নে রিয়াদ যেন আকাশ থেকে মাটিতে পড়ল। অবাকও হলো, তার মনের কথা জানলো কিভাবে? দুপুরে না খাওয়ার কথা সে কিভাবে বুঝলো? বই খাতা সরিয়ে দিয়ে রিয়াদ তানহার দিকে তাকালো, দৃষ্টিতেই প্রশ্ন ছুড়ে দিল। তানহা বুঝে ফেলল সে কি বলতে চাইছে, তাই নিজে থেকেই বলতে শুরু করলো। এত অবাক হচ্ছেন কেন? আপনার রুমমেট রেজার মা গতকাল মারা গেছেন, তিনি বাড়িতে চলে গেছেন। আপনি বাসায় একা একা সময় পার করেছেন। গতকাল রাতেও রান্না না করে বাইরে খেয়েছেন। সকালে নাস্তা করেছেন চা আর বনরুটি। দুপুরে অলস হয়ে বিছানায় পড়েছিলেন, তবে রান্না করতে ভালো লাগেনি, আর তাই দুপুরের খাবারও খাওয়া হয়নি। কি ঠিক বললাম তো? সব কিছুর একটা লিমিট থাকে, কিন্তু এ তো দেখছি আমার বিষয়ে সব কিছু একেবারে আনলিমিটেডভাবে বলে দিচ্ছে। আমার মুখে কোনো ভাষা নেই, বাকরুদ্ধ হয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি। এমন সময় ও বলে উঠল, হয়েছে হয়েছে, এত অবাক হতে হবে না। এই বিষয়টি শুধু আমি একা নয়, বরং এখন পর্যন্ত আপনার ওই ফেসবুক পোস্টটি যারা যারা পড়েছে তারা সবাই জানেন। বোকার মতো নিজের লাইফস্টাইলের সব কিছুর বর্ণনা দিয়ে এভাবে কেউ পোস্ট দেয় নাকি? আসলে সোশ্যাল মিডিয়ায় এসে আমাদের আবেগ, ভালোবাসা, লাইফস্টাইলের সব কিছুর প্রাইভেসির 12টা বাজিয়ে দিয়েছে। আমরা বুঝে না বুঝে নিজেদের সব ইনফরমেশন সেখানে শেয়ার করে দিই, যা কিনা পরবর্তীতে অনেকের জীবনেই কাল হয়ে দাঁড়ায়। তাই আমাদের উচিত সোশ্যাল মিডিয়াতে যাই শেয়ার করি না কেন বুঝে শুনে ও ভেবে চিনতে তারপর শেয়ার করা। এই একটি পোস্ট নিয়ে যে তানহা আমাকে এভাবে ধুয়ে দিবে সেটা কখনো কল্পনাও করিনি। এবার আর সাহস হলো না কথা বলার, মাথা নেড়ে বুঝিয়ে দিলাম, হ্যাঁ বুঝেছি। রিয়াদ বই খাতা গুছিয়ে পড়ানো শুরু করতে চাইছিল। এমন সময় তানহা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনি মনোযোগ দিয়ে পড়তে থাকুন, আমি গিয়ে ডাইনিংয়ে আপনার জন্য খাবার রেডি করছি। এই বলে চলে গেল। ওর প্রস্থানে রিয়াদ যেন স্বস্তি পেল। মনে মনে ভাবতে লাগলো তানহা আসলেই খুব মিষ্টি, নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টির চেয়েও মিষ্টি। হঠাৎই এইসব ছেলে মানুষই ভাবনা মাথায় এলো। তবে এক জিনিসে স্থির করে ফেলল ও, পরের বার বাড়ি গেলে তানহার জন্য বালিশ মিষ্টি অবশ্যই নিয়ে আসবে। একবার খেলে সারা জীবন মনে রাখবে এই মিষ্টির কথা। কিছুক্ষণ পর তানহা আবারও এসে দরজায় দাঁড়ালো। দুজনের মাঝেই অদ্ভুত এক আকর্ষণ তৈরি হলো। তানহা ডাকেনি, তবু রিয়াদ টের পেল ওর উপস্থিতি। চোখ তুলে তাকাতেই তানহা বলল, আসুন, খাবার রেডি। ডাইনিংয়ে এসে তো আমি আরও অবাক। যদিও বিরিয়ানি খাওয়াবে বলেছিল, কিন্তু এখন দেখছি এ যেন এক বিশাল মেহমানদারি। বেসিংয়ে হাত ধুতে ধুতে বললাম, এত আয়োজন কেন? আমাকে কি তোমার হাতি মনে হয়? তা মনে হলে তো কলা গাছে বন্দোবস্তই করতাম, তাই না?
ওর দিকে তাকিয়ে একগাল হেসে বললাম, যাও নবাবকে নিয়ে এসো, আর তুমিও বসো। না, আপনি খান, আমরা খেয়েছি আগে। সালমা খালা কোথায়? উনাকে যে দেখছি না। সালমা খালা আর আমি একসাথেই খেয়েছি। কাজ করছেন হয়তো ওইদিকে। হঠাৎই কলিং বেলের শব্দ হলো। তানহা এগিয়ে যাবে তখনই কোথা থেকে সালমা খালা এসে হাজির, হাতে টিফিন বক্স। তানহার চোখে চোখ পড়তেই খালা বললেন, মামুনি, আমার রাকিব এসেছে, কল দিয়েছিল। আচ্ছা, যান আপনি। খালা চলে গেলেন। আমি চেয়ারে বসতে বসতে বললাম, কে রাকিব? তানহা সোজাসুজি আমার বিপরীত দিকের চেয়ারে বসতে বসতে বলল, খালার ছেলের নাম রাকিব, ক্লাস 8-এ পড়ে। ও এতদিন ওর নানা বাড়ির থেকে পড়াশোনা করেছে। মায়ের বলাতে খালা ওকে এনে ময়মনসিংহে 8-এ ভর্তি করায়। খালা সাহস পাচ্ছিল না, কিন্তু মা বলেছেন সাপোর্ট দিবেন, তাই আনা। বিরিয়ানি যখন রান্না করেছিলাম তখন মাই খালাকে বলেছিলেন তার ছেলেকে ফোন করে এনে তাকেও যেন বিরিয়ানি দেই, তাই টিফিন বক্স করে পাঠাচ্ছেন। কথাগুলো শুনে রীতিমতো বিস্মিত হয়ে গেলাম আমি। বললাম, সত্যি তোমার মায়ের মতো মানুষই হয় না। ওনার মতো সবাই যদি তাদের অধীনস্থদের সাথে নিজেদের সাধ্যমতো এমন ব্যবহার করত তাহলে কতই না ভালো হতো। তাহলে আর পত্রিকা টিভিতে আমাদের এমন কোনো খবর দেখতে হতো না যে অমুক জায়গায় গৃহকর্মীকে মেরে হাসপাতালে পাঠালো মালিক, তমুক জায়গায় গৃহকর্মীর হাত ঝলসে দিল মালিক। এই সেই। আমার কথাগুলো শুনে তানহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে, এবার খাওয়া শুরু করুন তো। খেতে লাগলাম আমি। খেতে খেতে বললাম, তোমার ফিউচার ড্রিম কি? মানে কি করতে চাও বা হতে চাও? পড়াশোনা তো করছি, পড়াশোনা শেষ করে কি করব না করব সেটার ডিসিশন আমি একা তখনও নিব না, আর এখনও অগ্রিম নিতে চাইছি না। তাহলে কার থেকে বা সাথে নিবে? আপনার থেকে। ওর সমস্যা হলো সব কিছু ও অকপটে বলে দেয়। স্পষ্টবাদিতা দারুণ ওর। বললাম, আমার থেকে? কিন্তু কি করে? টেবিলের উপর রাখা নাইফ হাতে নিল তানহা আর বলল, আপনি এমন একটা ভাব করেছেন যেন আপনি কিছুই জানেন না। শোনেন, যদি কোনো উল্টাপাল্টা করেছেন তো এই নাইফ দিয়ে আমি আপনাকে খুন করে তারপর জেলে যাব, মনে থাকে যেন। তার কথায় রিয়াদ হেসে ফেলল। এরপর খাবারে মন দিল সে। রিয়াদ খাচ্ছে আর তানহা মনোযোগ দিয়ে তা দেখছে। এমন সময় হঠাৎই তানহার ফোন বেজে উঠল। রিয়াদ তাকাতেই বলে উঠল। মা ফোন দিয়েছে। ফোন হাতে নিয়ে তানহা রিসিভ করলো বটে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখশ্রী বিবর্ণ হয়ে উঠল। রিয়াদও খাবার থামিয়ে তাকিয়ে রইল। তানহা কিছুতেই বলছে না, শুধু শুনেই যাচ্ছে। আন্টি কি এমন বলছেন যে মেয়েটার চেহারা একেবারে ভেঙে পড়েছে? মিনিট কয়েক এভাবেই কেটে গেল। ফোন রেখে দিল তানহা। চোখে মুখে অদ্ভুত সংশয়ের ছাপ স্পষ্ট। রিয়াদ নিচু স্বরে কথা বলল, কি হয়েছে তানহা? সব কিছু ঠিকঠাক আছে তো? আন্টি ঠিক আছেন তো? রুবি ফোন করেছিল মায়ের ফোন থেকে। মা এখন ওদের বাসাতেই আছেন। ও বলছিল ও নাকি মাকে আন্টিকে বলতে শুনেছে যে মা আমাদের বিষয়ে সব কিছু জেনে গেছেন, আর বলল ও নাকি মাকে এটাও বলতে শুনেছে যে দেখ সারা, আমার একটাই মেয়ে, ওকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত। আর সালমাকে বলেছি রিয়া যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ যেন লুকিয়ে হলেও ছায়ার মতো ওদের সব মুভমেন্টের উপর নজর রাখে। ওরা কি বলে না বলে সবকিছুই যেন জেনে আমাকে জানায়। বুঝলি সারা, মেয়েটাকে নিয়ে বড্ড টেনশন হয় আমার। রিয়াদের গলা দিয়ে আর খাবার নামলো না। উঠে গিয়ে হাত ধুয়ে নিল। খেয়াল করলো এমন সময় সালমা খালা কোথাও নেই আশেপাশে। তানহা দিকে তাকিয়ে রিয়াদ শান্ত স্বরে বলল, আমি রিডিং রুমে যাচ্ছি, তুমি এসো। তারপর সে চলে গেল রিডিং রুমে। বসে অপেক্ষা করতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো নানান কিছু। তাহলে কি আন্টি আমাদের বিষয়ে সব কিছু জেনে ফেলেছেন? আমরা যে নিজেদের মধ্যে এত এত কথা বলেছি সব জেনে ফেলেছেন উনি? যদি তাই হয় তাহলে আমি কি করে ওনার সামনে গিয়ে দাঁড়াবো? যদি উনি জিজ্ঞেস করে বসেন, তোমার উপর আমার স্বামীর এত ভরসা ছিল, আমারও ছিল, অথচ সেই তুমি কিনা এমন করলে? কথাগুলো ভাবতে ভাবতে নিজেকেই নিজে প্রশ্ন করলাম, রিয়াদ, যদি এমনটি হয় তাহলে তখন তুই কি উত্তর দিবি বল? কোনো সদুত্তর আছে কি তোর কাছে? কিছুক্ষণ পর তানহা এলো। উপস্থিতি টের পেয়েই রিয়াদ তাকালো। দ্রুত চোখ ফিরিয়ে নিল ও। ওর মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। প্রচণ্ড কান্নাকাটি করেছে। চেহারাটা লালচে বর্ণ ধারণ করেছে। চোখ ফুলে গেছে প্রায়। শরীরের ক্লান্তি ও নিস্তেজ ভাব। তাই উঠে দাঁড়িয়ে রিয়াদ বলল, যাও, তুমি রেস্ট করো গিয়ে। আমি আন্টির সাথে ফোনে কথা বলে নিব। প্রয়োজনে রাতে বাসায় এসে সরাসরি ওনার সাথে কথা বলবো। তুমি ভেবো না এসব নিয়ে, আমি এখন যাচ্ছি। কথাগুলো বলে রিয়াদ রুম ছাড়তে চাইল। দরজায় এসে দাঁড়ালো আবারও। পা যেন এগোচ্ছিলই না। ফিরে তাকাতেই দেখলো তানহার চোখ বেয়ে অজর ধারায় অশ্রু ঝরছে। সেই দৃশ্য গলা শুকিয়ে গেল তার।
ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে উঠল, চোখও ভিজে এলো অজান্তেই। তবুও নিয়তি মেনে রিয়াদকে ফিরে যেতে হলো। বুক ভরা দীর্ঘশ্বাস নিয়েই বাড়ি ফিরল সে। রাতের অন্ধকারে একা শুয়ে আছে রিয়াদ। আলো আর ভালো লাগছে না ওর, শুধু ভাবছে তানহার মায়ের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে সে। হঠাৎই টেবিলের উপরে রাখা ফোনটা বেজে উঠল। আটকে উঠল রিয়াদ। মনে হলো তানহার মাই হয়তো কল করেছেন। ফোন হাতে নিয়েই বুঝলো যা ভেবেছিল ঠিক তাই। সত্যি আন্টি ফোন দিয়েছেন। সে তড়িঘড়ি করে রিসিভ করলো, সালামও দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ। কোথায় আছো তুমি এখন? আমি বাসায় আছি এখন। কেন? আজ আমাদের সাথে ডিনার করতে পারবে? মানে যদি তোমার কোনো ব্যস্ততা না থাকলে তাহলে আর কি। আচ্ছা আন্টি, অসুবিধা নেই, আমি আসবো। খুশি হলাম বাবা, 9টার মধ্যে আসলেই হবে। আচ্ছা আন্টি। ফোনটা কেটে দিলেন আন্টি। তার কথাবার্তার কোনো পরিবর্তন বোঝা গেল না, অথচ এর আগে কখনো তিনি ফোন করে ডিনারের জন্য ডাকেননি। রিয়াদ ভেবে চলল, এর মানে কি আন্টি সারা আন্টির সঙ্গে কথা বলে কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন? যদি তাই হয় তবে সেটা কিসের সিদ্ধান্ত? প্রশ্নগুলোর কোনো উত্তর মিলছিল না। দুশ্চিন্তা গ্রাস করতে লাগলো তাকে। শরীর ঘামে ভিজে যাচ্ছিল। মাথা ঠান্ডা করতে গোসলের সিদ্ধান্ত নিল রিয়াদ। এতে শরীরও ফ্রেশ হবে, মনও হালকা হবে। এই ভেবে দ্রুত গোসল সেরে নিল। এদিকে সময়ও ফুরিয়ে আসছিল। আন্টির নির্দেশ মতো রাত 9টার আগেই পৌঁছাতে হবে। তাই রেডি হয়ে রওনা দিল তানহার বাসার উদ্দেশ্যে। সদর দরজার সামনে এসে দাঁড়ালো রিয়াদ। ঘড়ির কাঁটা তখন 8:40। কলিং বেল বাজলো সে। একবার, দুইবার, তিনবার। এরপর অপেক্ষা করতে লাগলো। অনেকেই বেল বাজাতে গিয়ে যেন পেছনে সিংহ তাড়া করেছে। এইভাবে বিরতিহীনভাবে সুইচ চাপতেই থাকে। কিছুক্ষণ অপেক্ষা করুন, ভেতরের মানুষগুলোকে তড়িঘড়ি ফেলে দিবেন না। কিছুক্ষণ পর দরজা খুলল তানহা। তবে এ যেন দিনের বেলায় সেই তানহা নয়। এবার ওর মুখে উজ্জ্বল হাসি, চরমনে ভাব, আর হাসিতেও রহস্যের আভাস মিশে আছে। ভেতরে ডাকলো রিয়াদকে। ও ঢুকতেই তানহা দরজা বন্ধ করে ডাইনিং রুমের দিকে চলে গেল। ঘরের ভিতরের পরিবেশ ভিন্ন লাগলো রিয়াদের কাছে। আগে কখনো এভাবে আসেনি সে। হঠাৎই নবাব দৌড়ে এলো চকলেটের খোঁজে, কিন্তু এবার তার দিকে খেয়ালই করলো না রিয়াদ। মনোযোগ ছিল চারপাশের অদ্ভুত পরিবেশে। কিছুক্ষণের মধ্যেই আন্টি এসে হাজির হলেন। রিয়াদকে দেখে হেসে দিলেন। নবাবকে সামলাতে গিয়ে বললেন, তায়েফ, তোমার ভাইয়া কাল তোমার জন্য অনেক চকলেট আনবেন। আজ এমন করো না। তায়েফ মায়ের কথায় খেয়াল্লায় মগ্ন হয়ে গেল। বিস্মিত হলো রিয়াদ। আজ হঠাৎই তাকে স্যার নয়, ভাইয়া বলে পরিচয় করিয়ে দিলেন কেন? এবার উনি রিয়াদকে সোফায় বসতে বললেন। পাশের সোফায় বসলেন উনি নিজেও। সামনে টেলিভিশন চলছে। তাদের চ্যানেলে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম সংস্থা বিবিসিতে দেওয়া। বিবিসির পূর্ণ রূপ হলো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এবার উনি রিমোটটি রিয়াদের দিকে এগিয়ে দিয়ে বললেন, রিমোটটা নাও। এখানে 170টা চ্যানেল আছে। সেগুলোর মধ্যেই সারাক্ষণ সিনেমা দেখায় এমন কিছু চ্যানেল আছে, সারাক্ষণ গানও দেখায় তেমন কিছু চ্যানেলও আছে, সারাক্ষণ শুধু খবর প্রচার করে তেমনও আছে। এছাড়াও আরও বহু ধরনের চ্যানেল রয়েছে। তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা ক্যাটাগরির চ্যানেল দাও তো। রিমোটটি হাতে নিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আল জাজিরা ইংলিশ চ্যানেলটি আছে কি? হ্যাঁ আছে, 70-এ। এবার আমি 70-এ দিলাম। আল জাজিরাও একটি আন্তর্জাতিক গণমাধ্যম। এদের সহোদর দুটো চ্যানেল, মুলটি আরবি। এর সদর দপ্তর কাতারের দোহায়। আল জাজিরায় রেখে রিমোটটি ওনার দিকে এগিয়ে দিলাম। আমার এমন কাজে তিনি মুচকি হাসলেন। বুঝতে পারলাম আমার কী ধরনের চ্যানেলে রুচি, সেটাই যাচাই করলেন। এবার বললেন, রিয়াদ চলো এবার মূল কথায় আসা যাক। জি আন্টি বলুন। দেখো রিয়াদ, আমাদের বাসায় আসা যাওয়া হয় তোমার প্রায় 4 বছর হতে চললো। তুমি এটা জেনে হয়তো অবাক হবে যে তোমাকে তানহা শিক্ষক হিসেবে আনাটা ছিল আমার মতের বিরুদ্ধে। বলতে মানে আমি তানহা টিউশন ফির পেছনে মাসিক 15-20 হাজার টাকাও খরচ করতে রাজি ছিলাম। আর তাই দুজন স্পেশাল টিচারের সাথেও আলাপ করেছিলাম। ঠিক তখনই তোমার আঙ্কেল দেশে আসেন এবং কিভাবে যেন তোমায় নিয়ে আসেন। এ নিয়ে তোমার আঙ্কেলের সাথে আমার বেশ মনোমালিন্য হয়। আর তাই তোমার পেছনে আমি গোয়েন্দা লাগিয়ে দিই। সে কাজটি করে তোমাদের সালমা খালা, তাকেই ছায়ার মতো তোমাদের উপর নজর রাখতে বলি। কিন্তু তার দেয়া ইনফরমেশন ও আমার পর্যবেক্ষণ সব মিলিয়ে একটা সময় পর আমি নিজের কাছেই হেরে যাই নিজে।
এটা মেনে নিতে বাধ্য হই যে আমার নয়, বরং তোমার আঙ্কেলের সিদ্ধান্তই সঠিক ছিল। কথাগুলো বলে তিনি থেমে গেলেন। রিয়াদ ওনার দিকে চেয়ে রইল। উনি রিয়াদের মত মায়েরই মতো, আর কারোর সাথে কথা বলার ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলাই খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। এই ইন্টারভিউয়ের ক্ষেত্রেও বেশ কার্যকর। চলো ডিনার করে নিই, পরে আলাপ করব। আপনার যেমন মর্জি। ডাইনিংয়ে সবাই আজ একসাথে, আন্টি, তানহা ও নবাব, সাথে আমিও। এত কিছুর পরও আমার মন থেকে দুশ্চিন্তার কালো মেঘ মুহূর্তের জন্যেও সরেনি। খাবারের সময় কোনো কথোপকথন হলো না। খাবার শেষ হতেই হাত ধুয়ে দাঁড়াতেই আন্টি বললেন, তুমি গিয়ে বসো, আমি আসছি। আমি চলে আসলাম। ভাবছি এতক্ষণ আন্টি যা যা বললেন তা তো ঠিকই আছে, কিন্তু পরে আর কি কি অপেক্ষা করছে কে জানে। কিছুক্ষণ পর আন্টি আসলেন। ওনার উপস্থিতি টের পেয়ে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে যাই। আমাকে বসতে বলে তিনিও বসলেন। আবারও বলতে শুরু করেন, এরপর তোমার সম্বন্ধে সবসময় আমার কাছে পজিটিভ ইনফরমেশনই এসেছে, কিন্তু সেদিন একটা খারাপ বিষয় সামনে চলে আসে, রুবির বিষয়টা। আমি সেদিন ছাদে তানহাকে রুবির সাথে কথা বলতে শুনে ফেলি। মেয়েটাকে আমার বেশ চিন্তিত আর হতাশাগ্রস্ত দেখাচ্ছিল। আমি ঠিক করি এর পুরো কারণটা জানবো, আর তাই একটা প্ল্যানও বানাই। সে মতো রুবিদের বাসায়ও যাই, এবং ততক্ষণ ওদের বাসায় অবস্থানও করি যতক্ষণ তুমি আমাদের বাসায় থাকো। রুবি আমার পাতা ফাঁদে পাও দেয়। ওর ফোনে টাকা নেই, সে অজুহাতেও আমার ফোন নেয় তানহার সাথে কথা বলতে। আমি আগে থেকেই ফোনে অটো কল রেকর্ডটা অন করে রেখেছিলাম। ঘুঘু এবার ফাঁদে আটকাই পড়ে। তোমাকে জড়িয়ে আমার মেয়েকে নিয়ে বলা ওর সব কথাই রেকর্ড হয়ে যায় ওই কলে। রেকর্ড হয় সারাও আমাকে নিয়ে বলা কথাগুলো। আমি ফেরার সময় হেডফোন দিয়ে এগুলোই শুনতে শুনতে এলাম। আমার বোনটা জানেও না তার মেয়ে কতটা নিচে নেমে গেছে, কিন্তু আমি কোনো ভুল পদক্ষেপ নিতে পারবো না আমার মেয়ের জীবন নিয়ে। তুমি চাইলে আমার মেয়ের ইমোশনকে আশকারা দিয়ে যা খুশি তাই করতে পারতে, কিন্তু তুমি ওর ইমোশনের কোনো ভুল ফায়দা তোলোনি। এমনিতেই তোমার জন্য আমার মনে জায়গা ছিল, আর এখন তো আমাদের সবার মনকেই তুমি তোমার করে নিয়েছো। আন্টি থেমে গেলেন। এবার সোফা থেকে উঠে দাঁড়ালেন। রিয়াদও দাঁড়িয়ে পড়ল। রিয়াদকে দাঁড়াতে দেখে আন্টি আবারও বললেন, তুমি বসো, আমি একটু আসছি। এই বলে তিনি চলে গেলেন তানহার বেডরুমের দিকে। রিয়াদ স্পষ্ট শুনতে পেল তিনি তানহার রুমেও ঢুকলেন। এতক্ষণে আন্টির মুখে এইসব কথা শুনে রীতিমতো শীতল হয়ে গেছিল রিয়াদ। নিজের কানকেও যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার। কিছুক্ষণ পর আন্টি আবারও ফিরে এলেন। এবার তিনি হাসি মুখে এলেন, সোফায় বসে বললেন, তোমার অভিভাবক কে কে আছেন? আমি আমতা আমতা করে বললাম, বাবা মা দুজনই আছেন। বাকি কথা তোমার বাবার সাথেই হবে, ওনাকে আসতে বলো একদিন, কেমন? আমার আর বুঝতে বাকি রইল না কি ঘটতে চলেছে। আবেগে আপ্লুত হয়ে গেলাম আমি। কিন্তু এমনটি এভাবে হবে কোনোদিন তা স্বপ্নেও ভাবিনি। লজ্জা দূরে ঠেলে দিয়ে বলেই ফেললাম, কিন্তু আন্টি, আমি যে এখনো কোনো চাকরি পাইনি। তুমি চাকরি পাওনি মানে? চাকরি তুমি মানুষকে দিবে। তোমার মতো এত পড়াশোনা জানা একজন ছেলে যাবে নাকি ওই 10-15 হাজার টাকার চাকরি করতে? এদেশে আছে নাকি শিক্ষকদের যথার্থ কদর? শোনো, তুমি বিজনেস করবে, টাকা আমি দিব, তবে 1 টাকাও মেয়ের যৌতুক হিসেবে নয়, পুরোটাই ঋণ হিসেবে। তুমি কি বলো, নিবে নাকি যৌতুক? আমি এবার লজ্জায় পড়ে গেলাম। কি শুরু করলো এসব? বললাম, আস্তাগফিরুল্লাহ, কি বলেন এসব? যৌতুক নিব কেন? এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই কখনো নিতে পারে না। আর যারা যৌতুক নেয় তারা আসলে মানুষই নয়। শোনো, আমার ঋণের টাকা তোমার থেকে পাই পাই করে বুঝে নিব আমি। যাও, অনেক রাত হয়েছে, এসব নিয়ে পরেও কথা বলা যাবে। আমি উঠে চলে আসব, এমন সময় উনি পেছন থেকে আবারও ডাকলেন। দাঁড়ালাম আমি। বললেন, রুবিদের বাসায় যে শুক্রবারে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করে দিয়ে এসেছি। রুবির জন্য অন্য টিচারের ব্যবস্থাও করে দিয়েছি, ওসব নিয়ে ভেবো না। এবার আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তানহা কেন এত স্পষ্টভাষী। গাছ যেমন গাছের ফলও তেমন, মা যেমন তার মেয়েও তেমন। আন্টির মুখে কথাগুলো শোনার পর বেরিয়ে এলাম বাসা থেকে। বেরিয়েই কল দিলাম তানহাকে। রিং হচ্ছে। রিসিভ করলো ও। আমি কি বলে কথা শুরু করব সেটারই কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। অপর প্রান্তে তানহাও খুব এক্সাইটেড, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল ও। বেশ খানিকটা সময় কেটে গেলেও আমি কিছু বলছি না দেখে তানহা বলে উঠল, তা মাস্টারমশাই, নিজের বিয়ের বন্দোবস্ত তো প্রায় হয়েই গেল, এবার আমাকে বালিশ মিষ্টি খাওয়ান। আমি আর নিজের হাসি আটকে রাখতে পারলাম না। বললাম, খাওয়াবই তো। বিয়ে করে তোমায় বালিশ মিষ্টির দেশেই নিয়ে যাব, তখন দেখবো কত খেতে পারো। আমার কথা শুনে ওপাশে তানহাও হাসতে শুরু করলো। To the guys at the back getting a bit more credit. Yeah, and I'm sure for you that's a very welcome development and long overdue. Oh, that's well spotted. It's a pretty loose pass. Messi. It's Belletti. And the keeper takes decisive action. And he's quick to snatch it back.
Now he's got space here. He gets big! Oh, surely that deserved better. Beautifully worked to take the defence out of the picture, but there'll be no rush to see the replay on this. Raul. Oh, it's a great ball here. And here's Messi. That's just playing it safe and simple. And it's Messi. No change to the score. 0-0 it remains. Brzezinski. And he's there to retrieve it. Played out wide. And this is Batistuta! Has another go! He's scored! Oh, the deftness of touch. Received it delightfully and finished it off sumptuously. Yeah, the touch before the finish is so often the critical part, and we've just seen an example. So the first goal of the game. Yeah, but I think they all know too well that things are far from done here. He's had a shot! They've scored! And the lead lost no time at all! Yeah, since going a goal down, they've dug in to produce a really fine spell, which for me deserved that equaliser. That is so good, such sharp skills and such a delicious finish. Well, I think he was saying to his teammates, how dare you doubt me? Arsenal grab the equaliser and we're all square. Well, there's resilience for you, Peter. As a side, they never lost focus despite the setback, and this is thoroughly merited. For me, now they can go one better, possibly. Well played, that has snuffed out the danger. Now it's Forlan. Knocks it into space. A reprieve, albeit perhaps momentary. Van Basten. And that's been won straight back. Now it's Cristiano Ronaldo. Great vision. And that pass just didn't quite work. Belletti. Oh, it's Van Basten. Oh, it's a nice idea, but the execution was lacking. Not the most accurate pass. And the whistle goes for half-time. Well, the glass is either half full or half empty. Neither side yet truly to impose themselves, and it's level pegging at half-time. That's a really interesting game, and they head in at half-time at 1-1. To join me in wishing our birthday boy a very special birthday. Substitution in progress. Arsenal get the second half going. Bangladesh have been the team that have had the lion's share of possession and chances. Okay, they haven't got much to show for it, but I think it's a case of keep going and eventually you'll get your break. It's a threatening ball. That's an imaginative pass. Neatly clipped into space. Shapes to shoot! Serginho spots it and intercepts. Arsenal are looking to play on the counter here, aren't they? Well, I think it's pretty clear they've changed their shape. And the shot! Goal! Arsenal! And the comeback is complete!
It was casual, it was careless, and it has proven costly. Bangladesh really were asking for trouble there by failing to cope with a formidable press. So we have a breakthrough. Now how will things develop from here? Just the goalkeeper to beat. Great chance! Sticks it away! A two-goal lead, and they're firmly in control. And that really is so impressive. Oh, that's wonderful to see. The run was explosive, the finish exquisite. Arsenal take a two-goal lead and are looking good for the win. To be expected, Peter. They've gone and stepped it up, something they've been threatening to do and will continue to do by the looks of it. Oh, that's a key interception. Well, the run has been sold a little bit short there. Well, I think the opposition saw that pass coming a mile off, and it wasn't the best decision. Rodri. Now it's Cristiano Ronaldo. And this is Lewandowski. And he's found a way past. Well, the movement is slick, the speed is slippery. The defence, though, able to hold on this time. And this is Batistuta. And the shot! No mistake! And they are dragging it back! Game on again! No space, no problem. You just cannot stop him. Forlan demonstrated great strength there. I mean, he really had to hold his man off and just create enough room for him to be able to get the shot away. And I think it's just top play. This is threatening to become a really good game. Well, they'll just be praying that one more chance falls their way before the whistle goes. And they're back on the ball again. Into the last 5 minutes. I think we're about to see a frenetic finish. No half measures from here. He can get that clear. Messi. There will be 3 minutes. Spread at out a to the time. left. Lewandowski in the hunt and looking threatening. Well, that's beautifully weighted. And Del Piero! Cristiano Ronaldo! The whistle has gone and it is all over. Well, what a game. Unpredictable to the very end, momentum shifting this way and that. The kind of match...
So bring it on. Hype, expectation, emotion. Hello, The everybody, game and yet to welcome kick to off. today's The match. excitement already palpable.